বাবা কি অন্ধকার! হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। টিপসগুলো কিন্তু করতে থাকবে, সেরকম কোনো কিন্তু টাকা পয়সার ব্যাপার না যে প্রচুর টাকা খরচা করে তোমাদের টিপসগুলো করতে হবে। ছোট্ট ছোট্ট টিপসগুলো করলে তোমাদের লাইফে অনেক অনেক চেঞ্জেস, অনেক ইমপ্রুভমেন্ট হবে। তোমরা নিজেরাই বুঝবে, আর যারা যারা করছে তারা তো প্রুফ সহকারে তোমাদের সামনে সবকিছু। যাই হোক, আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে, যেদিন আমরা 19 তারিখ আমরা গেছিলাম হলদিয়া। যেদিন হলদিয়া থেকে আমরা দীঘা যাচ্ছি, দীঘার পথে যাবার সময় দেখবে রাস্তার দু সাইডে প্রচুর কিন্তু ডাব বিক্রি হয়। তো আমরা ডাব খাবো বলে একটা জায়গায় দাঁড়াবো মনস্থির করছি। আর আমি মনে করি এটা, যে দীঘায় যারা নিজেদের পার্সোনাল কার নিয়ে যাও তারা যে দাঁড়িয়ে খাও তো খাও, এমনিতেই যারা আমরা বাসে বা ট্রেনে দীঘা যাই, আর দীঘা আমাদের খুব পছন্দের জায়গা, ওখানে গিয়ে আমরা মোটামুটি অনেকেই ডাব খাওয়াটা প্রেফার করি। ডাবের জল খাওয়াটাও কিন্তু শরীরে খুবই ভালো একটা এফেক্ট করে। যাই হোক, যেখানে দাঁড়িয়েছিলাম, তো ওই যে ডাবওয়ালা দাদা ছিলেন, ওনার সাথে অনেক কথা বলছিলাম। ফাঁকা ছিল রোডের সাইডে, তখন সূর্য অস্ত যাবার সময়টা, যদি ভিডিও বা ফুটেজ কিছু থাকে, ওই সময় সৌন্দর্য চোখে দেখা, সেটা ভাষায় প্রকাশ করলেও তোমরা বুঝবে না। সামনে পাকা ধান, যেই ধান পুরো পেকে হলুদ হয়ে গেছে, সোনালি রং, সূর্যের রং পুরো কমলা লেবুর মতো। সেই সূর্য যখন অস্ত যাচ্ছে ধানের মধ্যে এসে পড়ে ধান চাষের জমিতে, তখন ধানগুলো হাওয়ায় যে দুলছে, আর সেই যে সামনে উকি দিচ্ছে সূর্য, মানে একটা অপূর্ব মনোরম দৃশ্য। যদি ফুটেজ বা ভিডিও থাকে আমি এখানে অ্যাড করে দেবো, তোমরাও দেখবে। কারণ তোমরা আমার পরিবার, আমি দেখলে তোমরাও সেটা দেখবে, অধিকার আছে। তো ওইখানে বসে আমি ওই ডাবওয়ালা যে দাদা ছিল ওনাকে বলছিলাম যে আপনার এই চেয়ারটায় কি আমি বসতে পারি? উনি বললো হ্যাঁ হ্যাঁ বসেন ম্যাডাম। তো দেখলাম উনি আমাকে নিজে থেকে বললেন যে আপনি কি ইউটিউবার? আমি বললাম হ্যাঁ। অ্যাকচুয়ালি দেখো, গাড়িতে প্রিন্স আমি দুজনে থাকি, কিন্তু মানুষ বুঝে যায় যে আমি ইউটিউবার। কেন বলো তো? আমার হাতে সব সময় ফোনটা থাকে, আমি ক্যামেরা করতে থাকি, কিছু না কিছু শেয়ার করি না করি। প্রকৃতিকে আমি সবসময় এনজয় করি, আমি সব সময় প্রকৃতিকে এনজয় করি, নেচারটাকে নিয়ে গিয়ে আমি ওই ছোট্ট ক্যামেরার মধ্যে রাখি, যেটা আমি পরে দেখলে আমার খুব মানে আনন্দ হয়, একটা শান্তি ফিল করি। আমি ওনাকে বললাম যে আপনার এখানে বসেছি, তো আমার গাড়ির যে ড্রাইভার ভাই প্রিন্স, ওরা বলল তোমাকে মনে হচ্ছে ডাব বিক্রি করছো। আমি তখন বললাম যে দাদা, লোক যদি আসে না, আপনি বলবেন ওই দিদির কাছে যান, উনি ডাব বিক্রি করছেন, ডাব আলি। তো ব্যবসা তো কোনো ছোট বড় নেই, আমরা জাস্ট মজা করছি। করতে করতে ওনার কাছ থেকে আমরা 3টে ডাব কিনে খাই, আমি, আমার ছেলে আর ভাই, মানে আমাদের ড্রাইভার ভাই। তো খাবার পর আমি বললাম যে আরো 2টো দেন। তো ওনার সাথে না খুব ভালো একটা, আমি যেখানে যাই মানে আমি তো মানুষকে নিজের মনে করি, তোমরা জানো। তা আমি না ওনার সাথে খুব কথা বলছিলাম, গল্প করছিলাম। ওনাকে বলছি দাদা আপনার বাড়ি কোথায়? উনি বলছে ওই যে পেছনে দেখেছেন, ওই যে সরু একটা রাস্তা মতো নেবে, এই হচ্ছে সেই রাস্তা, দেখো। চলে গেছে এঁকে বেঁকে পথ। আমি বললাম হ্যাঁ, ওইখানে তো বাবা এত তাল গাছ, বাবা আপনাদের ভয় লাগে না? তখন উনি হেসে বললো কি না না ভয় কিসের? আমি বললাম না, শুনেছি তাল গাছে নাকি ভূত থাকে। তখন উনি মাথাটা নিচু করে নিলেন, নেওয়ার পর বলছে না না ওরকম কোনো ব্যাপার না। আমি বললাম আপনি কখন যাবেন বাড়ি? উনি বললেন আমি আপনাদের দিয়ে চলে যাবো, কোনো সূর্য চলে যাচ্ছে অস্ত, তা উনি আর বসবেন না। এই কথা বলতে বলতে তখন বলল আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আমি বললাম হ্যাঁ বলুন। বলছে আপনাকে আমি একটা, আমার বাড়ির পেছনে এক নাতি জলে ডুবে মারা যায়, তার একটা ঘটনা বলবো। আমি বললাম বলুন, আমাকে বলবেন বলছেন, বলুন। আমি তখন বললাম আপনার অনুমতি নিচ্ছি, এই ঘটনাটা কিন্তু আমার স্টোরি চ্যানেল তো রিয়েল হরর স্টোরি, আমি কিন্তু ওখানে বলবো, কোনো অসুবিধা নেই তো? উনি বলল না আপনি বলতে পারেন। তখন উনি আমাকে বললেন আজ থেকে 12 বছর আগে
পাশের বাড়ির একটা মেয়ে, মানে মেয়েটার বিয়ে হচ্ছিল না, কোনো কারণে বিয়ে হচ্ছিল না, গ্রাম পাড়াগার দিকে তো, বলছে মেয়েটা কালো ওরকম, আর মেয়েটার না পাটা একটুখানি মানে খোড়া বলবো না, কিন্তু একটু পা ফোলা, আর পায়ের মধ্যে কিছু দানা দানা এরকম কিছু একটা ছিল, যেটার জন্যই অ্যাকচুয়ালি মেয়েটার না বিয়ে হচ্ছিল না। কারণ সবাই ওটা যখন দেখতো তখন বলতো যে না, এরকম এটা দিয়ে যদি শরীরে ইনফেকশন হয়ে যায় বা এটা যদি কোনো ছোঁয়াচে রোগ হয়, এরকম বলে মেয়েটার বিয়ে হচ্ছিল না। 12 বছর আগের ঘটনা। তখন উনি বলছে যাই হোক, একটা ভগবানপুর বলে একটা মেদিনীপুরে একটা জায়গা আছে, তোমরা সার্চ করলেও পাবে, ওখানে থেকে একটা সম্বন্ধ আসতে তখন ছেলেটি মেয়েটাকে পছন্দ হয়, বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর ছেলেটা মানে ছিল বছরখানিক থাকার পর চলে যায় হচ্ছে তোমার গুজরাট, এরকম অন্ধ্রপ্রদেশ কি গুজরাট এরকম একটা জায়গা বললো, সেখানে চলে যায় ছেলেটা। আর মেয়েটা কি করে, তার মা বাবার বাড়ি চলে আসে। তখন সবাই পাড়ার জানলো যে ওর বাচ্চা হবে, ও প্রেগনেন্ট। তো গ্রামে সবাই বললো কিরে তোর এখন বাচ্চা হবে, তোর স্বামী তোকে ছেড়ে দিয়ে চলে গেল, এই সময় স্বামীর তো থাকা দরকার। তো বললো কাজের জন্য গেছে, বাচ্চা হবে, টাকা পয়সার তো দরকার, চলে গেছে। তো পাড়ার লোক তো জানো নানা রকম কথা বলে, গ্রাম পাড়াগায় এই জিনিসগুলো আছে, প্রচণ্ড মানুষ আলোচনা করে। তো মেয়েটা যাই হোক ওখানে ছিল, সন্তান হয় তার ওখানে থেকেই, ফোনে ফোনে কথা হতো স্বামীর সাথে। মেয়েটার একটা ছেলে হয়, ছেলে হতে শ্বশুর বাড়ি দিয়ে কয়েকবার মেয়েটাকে নিতে আসে। মেয়েটা বলল যে না, এখন আমি যাব না, কারণ আমি এখানেই থাকবো, আমার বর আসলে আমাকে নিয়ে যাবে। তো ও যেতে চায়নি, বললো বর আসলে যাবে। তা ওর স্বামী ফোনে বলেছিল যে আমি যখন যাব তখন তুমি আসবে, এর আগে তোমাকে আসার দরকার নেই, তুমি তোমার মায়ের কাছেই থাকো, টাকা পয়সা সব ওই বাইরে দিয়ে পাঠিয়ে দিত। এবার বাচ্চাটা যখন 7 বছর বয়স, ও কিন্তু টানা ওই যতক্ষণ ওর গর্ভে ধারণ করে শিশুটা, সেই দিন থেকে 7টা বছর ও টানা কিন্তু ওর মা বাবার কাছে থাকে, ও কিন্তু শ্বশুরবাড়ি যায়নি। শ্বশুরবাড়ির লোক আসতো, ও কিন্তু একটা বেলার জন্যও যেত না। শ্বশুরবাড়ির লোক আসতো, বাচ্চাটাকে দেখতো, পুজোতে জামা কাপড় দিত। স্বামী কিন্তু ওই 7 বছর ধরে বাইরে আসে না, স্বামীও টাকা পাঠিয়ে দিত। তো এরকম করে থাকতো। বলে তারপর ওই যে বাচ্চাটা যে হলো, 7 বছর বয়স বাচ্চাটা, খুব ডানপিটে ছিল। যে বলা দাদা আমাদেরকে ঘটনাটা বলছেন, দাদা বলছেন আমার একদম পাশাপাশি বাড়ি, বাচ্চাটা মহা দুষ্টু ছিল, পাড়ায় কারোর কথা শুনতো না, পাড়ায় কারোর সাথে ও খেলতো না, ও কারোর সাথে মানে কোনো রকম ওর টাচ নেই। ওর নিজের মতো নিজে, ওর যা ভালো লাগবে তাই করবে, ওর যেখানে যেতে ইচ্ছা করবে ও যাবে, ওর যেইটা করণীয় ও করবে, ও কারোর কথা শুনবে না, কারোর কথা না। তো সেখানে দাঁড়িয়ে বাচ্চাটা একদিন জলে ডুবে মারা যায়। বর্ষাকাল ছিল, প্রচণ্ড বৃষ্টি, আর সেই বছর বলছে প্রচুর বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জল হয়ে গেছে। ও কি করে, এবার ওর মা কতক্ষণ চোখে রাখবে, একটা দুরন্ত বাচ্চা প্রত্যেক দিন জ্বালাচ্ছে, মাই বা কি করে জানবে যে আজকে আমার সন্তানের ক্ষতি হবে? কেউ কি জানে? জানলে কি সেই মা যেতে দেবে? কখনোই দেবে না। সেই বাচ্চাটা কি করে, একা একা বাইরে বেরোয়, বেরিয়ে রাস্তা কোনটা পুকুর কোনটা, গ্রামে তো বুঝতে পারছো পুকুর তো বাঁধানো থাকে না, গ্রামের মতো বড় বড় পুকুর, বাচ্চাটা কি করে পুকুরে পড়ে যায়, সাঁতার পারতো না, বুঝতেই পারছো 7 বছরের একটা ছেলে কত বড়। এবার ওর মা খোঁজ 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 খোঁজ, আমরা খুঁজছি, ওই দাদা বলছে যে খুঁজে 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 বাচ্চাকে পাই না। এবার সবাই ভেবেছে ও তো খুব পাকা ছেলে, ও ওর মানে ঠাকুমা বাড়ি চলে গেছে। এবার ওর মা কি করে, ঠাকুমাকে সন্ধ্যাবেলা ফোন করে, ঠাকুমা বলছে না বাবু তো আসেনি। এবার সে ওখান থেকে লোকজন আসে, কান্নাকাটি, পুলিশ থানা সব হয়ে যায়, ছেলের বাড়ি দিয়ে পুলিশ থানা করে। স্বামী বলে আমি আসছি, স্বামীও ওখান থেকে আসে, ফোনে ভিডিও কলে ছেলের সাথে কথা বলতো। বাবা কোনোদিন চোখের সামনে ছেলেকে ধরেই নি, বাবা এসে ধরলো ছেলের নিথর দেহটা, যে জলে ডুবে মারা গেছে।
পেয়েছে, দুদিন পর পুকুর থেকে পেয়েছে, যখন জল কমিয়েছে দুদিন পর পাওয়া গেছে। এবার ঘটনাটা ঘটলো, ছেলেটাকে সবাই গ্রামে রাজু রাজু করে ডাকতো। ছেলেটা ওই যে ওদের বাড়ির ওখানেও বিশাল বাগান আছে, ওই বাগানে মানে প্রচুর তাল গাছ আছে, ওই তাল গাছ দেখে কথা বলাতেই ওই ডাবওয়ালা দাদা এই ঘটনাটা বলেন। বলছে ওই তাল গাছে নাকি ওই রাজুর আত্মাটা আছে। বলছে ও নাকি যদি দেখে ওর মাকে সন্ধ্যাবেলা বা ওর বাবাকে যদি দেখে, তাহলে নাকি ওখান থেকে বসে সিজ দেয়, মানে ওই যে যেরকম সিটি বাজায় না মুখে, বাচ্চাটা প্রচণ্ড পাকা ছিল তো ওরকম করতো, ও নাকি সিটি বাজায়। এটা গ্রামের প্রচুর লোক, এমনকি ওর মা, ওর বাবা, ওর দিদা, ওর দাদু, আর ওর এক মামার ছেলে ওই বাড়িতে থাকতো, মামার ছেলে সবাই, এমনকি পাড়ারও অনেক লোক ওই দেখেছে যে রাজু সিটি দিচ্ছে। এবার সিটি দিচ্ছে রাজু, সেইটা বুঝতে পারতো না যে রাজুই। এবার রাজু সিটি দিচ্ছে কি করে সেই ঘটনাটাও বলি। বলছে কালী পুজো ছিল, কালী পুজো 2 বছর পর, ছেলেটা তো মারা যায় 2 বছর পর, কালী পুজোর সময় ও তো চলে যায় স্বামীর সাথে শ্বশুর বাড়ি। বাচ্চাটা মারা যাওয়ার পর এখানে আর থাকতো না। এখানে থাকলে ওর সব সময় বাচ্চাটার কথা মনে পড়তো, পুকুরটা দেখতো, কান্নাকাটি করতো। তার জন্য স্বামী তখন এখানেই কাজ করে, দীঘায় কোনো একটা হোটেলে স্বামীটা কাজ করতো, আর বউটাকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যায় ভগবানপুরে। বলছে কালী পুজোর সময় ও মায়ের বাড়িতে আসে, মনটা ভালো লাগবে মায়ের বাড়িতে, তো স্বামী নিয়ে আসে। বলছে একা ছাড়বো না, তুমি আমার সাথে চলো। বলছে যখন মায়ের বাড়িতে আসে তখন হঠাৎ ওদের পাশের বাড়ি, বলছে রাতের বেলা ওই 10:30 11টা বাজে, হঠাৎ সবাই বলছে যে চিৎকার করে এই রাজু এখানে দাঁড়িয়ে আছে, রাজু 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 এরকম চিৎকার করছে। এবার যেহেতু একটা মা সন্তানকে তার রাজু বলে ডাকতো, সেই নামটা যেখানেই শুনবে বুকের ভিতরে একটা ছ্যাক করে উঠবে, এটা স্বাভাবিক। তো তখন সেই পাশের বাড়ির বোন, মানে যার বাচ্চা নাম ছিল রাজু, সে কি করে ওই নাম শুনে রাজু দৌড়ে বেরিয়ে পাশের বাড়ির লোককে বলছে কি কোথায় রাজু, কোথায় রাজু? বলছে এই তোর ছেলেকে দেখলাম। এবার সবাই বলছে যে ছেলেকে দেখলাম, সাথে সাথে কি করে ওই বোনের হাজবেন্ড লোকগুলোকে দুটো বাজে কথা বলে আমার ছেলে 2 বছর আগে জলে ডুবে মারা গেছে, তোমরা রাজুকে দেখলে, তোমরা ফাঁসনামি করছো। একটা মা দিশেহারা পাগল ভোলার চেষ্টা করছে, এখনো পর্যন্ত আমরা কোনো বাচ্চা নিতে পারছি না, কারণ রাজুকে আমরা এখনো ভুলে উঠতেই পারিনি, আমরা বাচ্চা নেব কি করে? হ্যাঁ, আর তোমরা এসব নিয়ে ফাঁসনামি করছো, গ্রামের লোক হয়ে তোমরা এরকম। এসব কথা যখন বলে তখন বলছে না তুই বিশ্বাস কর, আমরা রাজুকে ওই তাল বাগানের দিকে যেতে দেখেছি। তখন বলছে তাল বাগানের দিকে রাজু গেছে? বলছে হ্যাঁ। তখন হ্যারকিন নিয়ে তখন সবাই তাল বাগানের মাঠে যায়, ওদিকে তো আলো নেই। যখন যায় তখন দেখছে ওই আলের ওপর থেকে রাজু হেঁটে হেঁটে যাচ্ছে। ভাবো, আলের ওপর দিয়ে রাজু হেঁটে হেঁটে যাচ্ছে, পাশ দিয়ে রাস্তা। বলছে গ্রামের অনেক লোক ছিল, 20-22 জন লোক, আশেপাশে যে দুটো বাড়ি ছিল ওই বাড়ির লোক, ওর মা বাবা দাদু দিদা, ওর মামার সেই ছেলেটা, আমাদের এই যে ডাবলা কাকু উনিও ছিলেন। বলছে আমরা দেখছি রাজু ওই সরু আলের উপর দিয়ে হেঁটে হেঁটে গেল, গিয়ে ও একটা তাল গাছের মধ্যে এমনভাবে উঠে গেল না, মানে ওই 10টা 10:30টার সময়। বলছে চারপাশে ঝিঝির পোকার ডাক, কিটকিট 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 করছে, অন্ধকার, শুধু জোনাকির আলো ছাড়া কোনো আলো নেই। হ্যারকিনের আলো একটা জায়গায় আটকে রয়েছে, রাস্তায় মানে ছড়াচ্ছে না, এত গভীর অন্ধকার। হয়তো কালী পুজোর আগে তো একটা অমাবস্যা যোগ থাকে, ওই অমাবস্যার অন্ধকারে দেখছে সবাই এরকম করে হ্যারকিন ধরে বলছে রাজু ওই দেখ ওই দেখ রাজু। তখন দেখছে রাজু আস্তে আস্তে গাছের মধ্যে একদম মানে এরকমভাবে উঠলো যেন মই ধরে ধরে যেরকম কেউ ওঠে ওরকমভাবে গাছে উঠে গেল। এই দৃশ্য দেখে সবাই ওখান থেকে যে যার মতো পেরেছে সব বাড়ি পালিয়ে গেছে ভয়তে। ওর পর থেকে সবাই ভাবলো যে না এই গাছ কাটাতে হবে। কিন্তু ওই যে তাল গাছ, ওই গাছ যেই তাল গাছ কাটাবো
তাকেই রাজু স্বপ্ন দেয়। রাজু বলে যে আমি এই গাছে আছি, এই গাছে আমি আছি, আমার পাশের গাছে আরও অনেকে আছে, যে এই তাল গাছ কাটবে তাকে আমি মেরে ফেলবো। কারণ ও তাল গাছে তো থাকে, ওর আশেপাশে যে গাছগুলো রয়েছে সেই গাছেও মানে জিনিস থাকে, অনেক আত্মা গ্রামের এরকম আছে যারা অপঘাতে মৃত্যু এরকম। এবার ও হচ্ছে ওদের সাথে মিশে গেছে, আত্মাদেরও একটা জগৎ থাকে মানুষের মতো, ও তো ওদের সাথে মিশে রয়েছে। ওই জন্য বলছে যদি ওই গাছটা রেখে পাশের গাছ যদি কেটে দিই তাহলে পরে তো ও তো একা দিশেহারা হয়ে যাবে। ওই জন্য ও বলছে যে তোমরা গাছ যদি কেউ কাটো তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। বলছে আমাকে যে দিদিভাই আপনি বিশ্বাস করবেন না, আপনি যদি ওখানে অমাবস্যার সময় রাতের বেলা ঘোরাঘুরি করেন, কেউ যায় না সন্ধ্যার পর, অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যায়, অন্য রাস্তা করে চোরা। বলে আপনি যদি যান, আপনি ওখানে গেলে আপনাকে মানে ও সিটি বাজানোর দরকার নেই, আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই অজ্ঞান হয়ে যাবেন। এত ভয়ঙ্কর, আর ওখানে এত আস্তে পচা গন্ধ, দিনের বেলা বের হয় না, সন্ধ্যের পর সূর্য অস্ত যাওয়ার পর ওখান থেকে আস্তে পচা একটা দুর্গন্ধ বেরোয়। তা আমি বললাম কেন আস্তে পচা দুর্গন্ধ বেরোবে কেন, কি কারণে? তখন বলল রাজু জলে ডুবে যখন মারা গেছিল তো ওকে তো সাথে সাথে পাওয়া যায়নি, 2 দিন পর ওকে জল থেকে পাওয়া গেছে, ভেসে উঠেছিল। তো ওরা তো জানতোই না অ্যাকচুয়ালি রাজু গেল কোথায়, খোঁজ করছিল, পুলিশ করেছে। তো রাজু পুরো পচে গেছিল, ওর দেহটা পচে যে দুর্গন্ধ বেরোচ্ছিল জলে। তো ওই যে পচা গন্ধটা যারা যারা রাজুর যখন ডেড বডিটা তুলেছিল, যারা যারা ওইখানে উপস্থিত ছিল তারা বুঝতে পারে যেটা রাজুর উপস্থিতি। রাজু যদি ওখানে আশেপাশে থাকে, রাজু তো থাকে ওখানে, সন্ধ্যার পর গেলে ওই পচা একটা ভ্যাপসা, মানুষের চামড়া পচে গেলে যেরকম দুর্গন্ধ বেরোয় ওরকম ভ্যাপসা একটা পচা দুর্গন্ধ ওখান থেকে বের হয়। ওইদিকে কেউ যায় না, কারণ রাজুও ওরকম অপঘাতে জলে ডুবে পচে গলে মারা গেছে। ভাবো একটা 7 বছরের বাচ্চা শিশু, সে ওরকমভাবে পচে গলে মারা গেছে, মানে কি অবস্থা। এই ঘটনাটা কিন্তু একদম রিয়েল, একদম রিয়েল ঘটনা তোমাদেরকে আমি নিয়ে আসলাম। আমি কিন্তু ওই দাদাকে না মনে হচ্ছে ভিডিও করেছিলাম, যদি পাই আমি ভিডিওটা দিয়ে দেবো, কারণ উনি না মুখটা দেখাতে চাইছিলেন না। কারণ বলল দেখুন আমি এই কথাটা বলছি, আশেপাশের যদি ওর বাড়ির কেউ দেখে তাহলে এই জিনিসটা একটা খারাপ হবে না, আর সব কিছু কারোর পারমিশন ছাড়া বলাটা উচিত না। তার কারণে কিন্তু উনি বলছিল মুখ নেবেন না, হয়তো আমি নিয়েছি কি নিইনি আমি জানি না, আমার এখন মাথায় আসছে না। আর একটা কথা বলে রাখি, কালকে প্রচণ্ড জ্বর ছিল, আজকেও জ্বর, ঠান্ডা লেগেছে, নাকে নথ নেই, নাকে নথ খুলে রেখে দিয়েছি, পড়তে পারছি না, সর্দি হয়েছে, আর হালকা জ্বর আছে, গেট টেট বন্ধ করে বসেছি। আর ঘটনাটা বড় করব না, কালকে কোথায় গিয়েছিলাম, কেন আমি ঘটনা দিইনি, আমি সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। কালকেও জ্বর ছিল, খুব ইম্পর্টেন্ট একটা কাজে গেছিলাম। আমি জানি আমি হয়তো ভিডিও করতে পারবো না, তার কারণে আমি সেই ফুটেজটা তুলে রেখেছিলাম কালকে। বাবা কি অন্ধকার রাস্তা, কেউ নেই, আমরা এসে দাঁড়িয়ে রয়েছি, বাবা এই যে বাবা আর আমি, তারপর কিরম দপদপ করছে, এখানে দাঁড়িয়ে রয়েছে, কেউ নেই। হ্যালো বন্ধুরা, ঠান্ডায় তোমাদের সোনা দিদি ভাই কাঁপতে কাঁপতে এসছে। আজকে SIR ফর্মগুলো আমাদের সব ফিল আপ হয়ে গেছে, ওগুলো আজকে জমা দিতে হবে। তো বাড়িতে ছিলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ, তো ফোন করলো, পুরো অন্ধকার, আর এখানটা কাঁপছি, কাঁপতে কাঁপতে প্রচণ্ড জ্বর, তো গায়ে ভালো জ্বর আছে বুঝেছো তো। তা বলে চিন্তা নেই, তোমাদের ঘটনা আমি দেবো, চেষ্টা করছি। এই বাড়িতে ছিলাম এরকম পাগলের মতো, এরকমই চলে এসেছি। এখন সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, আমি প্রথম এসেছি, ফোন করেছে, প্রথম এসে দাঁড়িয়ে আছি, দেখা যাক জমা দিয়ে তারপর চলে যাব। এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সবারই করতে হবে, তো শুয়ে থাকলে তো হবে না, তাই চলে আসলাম। তোমাদেরকে এখানে আমি
অ্যাড করে দেবো, দেখে নিও। এখন কমেন্ট পড়বো, কমেন্ট করে আজকের ঘটনাটা ছোট করেই রাখলাম, নাহলে ভেবেছিলাম আরও একটা ঘটনা বলবো। আর সত্যি কথা বলতে খুব ঠান্ডাও লাগছে আর গাটা না গুলাচ্ছে আর কথা বলতে পারছি না, দেখছো না একটা হাঁপ আসছে। তা আমি তোমাদের নামগুলো বলে দিই, তাড়াতাড়ি বলে উঠে পড়ি। চলো, আবার আমরা একটু সুস্থ হয়ে ওষুধ খাচ্ছি, আবার তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? একদম বড় একটা স্টোরি নিয়ে, পারলে 2-3টে স্টোরি একসাথে বলে দেবো। এখনের মতো আমি এটা বলে শেষ করে দিই। আর হ্যাঁ, আমাদের শোনা কথায় ঘটনা এসছে, তোমরা ঘটনাটা না দেখলে দেখে নিও। চলো আমরা তাড়াতাড়ি কমেন্টে নামগুলো বলে দিই। প্রথম কমেন্ট করেছো বং হিন্দু হেসেল, তারপরে কমেন্ট করেছো দেখে একটু বলতে হবে, শিশির কুমার শীল বলেছো দিদিভাই তোমার ফোন নাম্বারটা দাও। আচ্ছা, হয়তো আমি ওনাকে দিয়েছি, যাই হোক আমার পিন করা থাকে কমেন্ট বক্সে, একটু দেখে নেবে। তারপর পুষ্প দত্ত, তারপর কমেন্ট করেছো ডি SSB ফ্যামিলি, ভাস্কর অধিকারী, পুলক ভাই, তারপর কিং কোবরা। পুলক ভাইও আমাদের একটা ঘটনা দিয়েছে, আগামীকাল তোমাদের শোনাবো। তারপরে মৌয়া পল, তারপরে সন্তুর দুনিয়া, তারপর পূজা দাস কমেন্ট করেছে জলি হাজরা দিদিভাই, সুদীপ্ত ব্যানার্জি, তমাল মণ্ডল, পাপ্পু দে, মণিদীপা ব্যানার্জি, শ্রেয়াস ভাই, সুদীপ্ত ব্যানার্জি, রূপা দে, সোমা দাস পরিবার থেকে, মিম বাংলাদেশ থেকে, শামিমা সামরোস অনেকদিন পর বাংলাদেশ থেকে, তারপর পিন্টু ঘোষ, প্রদীপ দাস, গঙ্গা বৈরাগী, বং হিন্দু হেসেল, নীলিমা সিংহ, চৈতালি রয়, বাপ্পা ভট্টাচার্যী, পাপ্পু দে, কৌশিকী ঘোষ, মাম্পি দাস, তারপর পিয়ালি ভারদ্বাজ, কিষাণু মান্না, শ্রাবণী হাজরা, আয়ান হালদার, ডালি দেবনাথ, শ্রেয়া, তারপরে আমাদের কমেন্ট করেছে সুজাতা দাস দিদিভাই, অনুরুদ্ধ দাস, প্যান্থার গেমিং বয়টি, স্বপ্না বাজাল দিদিভাই, দত্ত চ্যানেল আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, তারপরে হচ্ছে শম্পা মিনি কিচেন, তারপর সুবীর পুরকায়াত, অ্যাঞ্জেলিনা সোরেন ভাই আবার একটা কমেন্ট করেছো, তারপরে সুস্মিতা মণ্ডল, শঙ্করী চক্রবর্তী বাংলাদেশ থেকে। আচ্ছা, তারপরে আমাদের শম্পা মিনি কিচেন আবারও কমেন্ট করেছো, পিয়ালি ভারদ্বাজ। আমি সববার কিন্তু নামগুলো খুব তাড়াতাড়ি বলে দিলাম, কারণ সত্যি কথা বলতে আমি ওষুধ খাবো, আমার শরীরের মধ্যে একটা অস্থির 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 করছে। আজকের ঘটনাটা আমি জানি বেশি বড় হয়নি, খুব ছোট্টর মধ্যেই হলো। যাই হোক, দেখা হবে তোমাদের সাথে আগামীকাল। আর শোনা কথার ঘটনাটা যারা দেখোনি দেখে নিও। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ।